কুইক 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 রাতুল কুইক, বাঁচার একমাত্র পথ হলো আমাদের যেভাবেই হোক এখান থেকে হাইওয়ের দিকে যেতেই হবে, আমাদের এখান থেকে বেরোতেই হবে। কুইক রাতুল। বলতে বলতে খানিকটা একটা ভাঙা একটা গাছের মোটা ডালে হোঁচট খেয়ে পড়ে গেল অন্যয়। পড়ে যাওয়াতে ওর বা পায়ে মনে হলো কেটে গেছে এবং সেখান থেকে রক্তপাত হচ্ছে। কোন রকম হাতরে পাশের একটা গাছ ধরে উঠে দাঁড়ালো অন্যয়। ঠিক তখনই কিছু একটা বস্তুর মতন মাথার পিছনে জোরালো আঘাত লাগতেই ওর হাতের মুঠো আঁকড়ে ধরে থাকা গাছটা ছেড়ে দিল। ফলস্বরূপ ও আবার মাটিতে ধরাশায়ী হল। তারপর একটা ভয়ার্ত চিৎকার শোনা গেল। খানিক বাদে ধীরে ধীরে আবার যেন সব শান্ত হয়ে গেল। কি বুঝলেন? ওরা এমন কি দেখলো যার জন্য এত জোরে ওদের ছুটতে হচ্ছে? তার জন্য তো গল্পটা শুনতে হবে, তাই না? তাই বেশি দেরি না করে শুনতে থাকুন আজকের কাহিনী। লেখক অর্ঘ্য দাশগুপ্তর কলমে নিখোঁজ খেলা। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে নীল, অভিক, অভিযান, পার্থ, অভিষেক, অধ্যায়, দেবাঞ্জন, সায়র, অভিষেক দুবে। শুরু হচ্ছে আজকের কাহিনী নিখোঁজ খেলা। শুনতে থাকুন। তোর আর কতক্ষণ লাগবে ভাই? আরে এই 5 মিনিট বলে তো প্রায় মিনিট 20 হয়ে গেল। জলদি আয় ভাই। তমাল কথা বলা শেষ করে ফোনটা দিল কেটে। সৈকতের এই ব্যাপারটা খুব বিরক্ত লাগে তমালে। সময়ের কোনো হিসেব নিকেশ করে না। যদিও ব্যাপারটা তমালের অজানা নয়, তাই সৈকত যখন যে সময় বলে তার অত্যন্ত মিনিট 10 বাদের সময়টাকেই ওই হিসেবের মধ্যে ধরে। তবে আজ সকালে ফোন করে এত তাড়াতাড়ি আসতে বলল যে ও দ্রুতই এসে ওদের পাড়ার মন্দির তলায় অপেক্ষা করছিল। কিন্তু বিধিবাম যে কে সেই সৈকতের পাত্তাই নেই। পাশে ভুতোর দোকান থেকে একটা সিগারেট কিনে দড়িতে বাঁধা লাইটার দিয়ে সেটা ধরিয়ে ধূমপান করতে লাগলো তমাল। এখন সবেমাত্র বেলা 11টা বাজে, কিন্তু আজকের আবহাওয়াতে সেটা যেন বিকেল 4টের মতো লাগছে। সিগারেট টানতে টানতে একবার হাত ঘড়িতে সময়টা আবার দেখে নিল তমাল। সরি ভাই, আসলে একটু ঘুরপথে এলাম তো, তাই একটু দেরি হয়ে গেল আসতে। সৈকত তখন তমালের ঠিক পিছনে এসে পাশেই বাইক থামিয়ে নামতে নামতে কথাগুলো বলছিল। ততক্ষণে অবশ্য তমালের সিগারেট শেষ হয়ে গেছে। তমাল ভুতোর দোকানের দিকেই মুখ করে দাঁড়িয়েছিল। ও সৈকতের দিকে ফিরে কিছু একটা বলতে যাবে, তার আগেই থেমে গেল। সৈকতের পাশে অসিত জেঠুও রয়েছেন। সৈকত বাইকটাকে সিঙ্গেল স্ট্যান্ডে দাঁড় করিয়ে বলল, জেঠুকে নিয়েই একেবারেই এলাম, তাই একটু সময় লাগলো ভাই। আসলে একটা ব্যাপার ঘটেছে। তমাল দেখল অসিত জেঠুর মুখটা যেন একটু থমথমে লাগছে। না হলে জেঠু এত চুপচাপ থাকেন না। ওদের সাথে দেখা হলেই কথা বলতে থাকেন। সেখানে আজ চুপ করে আছে। তাছাড়া ব্যাপারটাই বা কি যে সৈকত জেঠুকে নিয়ে এলো। সৈকত ভুতুর দোকানে গিয়ে 3টে বড় চায়ের অর্ডার দিয়ে পাশের কাঠের বেঞ্চে বসে পড়ল। তারপর খানিকটা গম্ভীর সুরেই বলল, তমাল, একটা ব্যাপার ঘটেছে। তপুকে কাল থেকে পাওয়া যাচ্ছে না। মানে কি কি বলছিস তুই? অবাক সুরে খানিকটা জোরেই পাল্টা বলে উঠল তমাল। অসিতবাবু এবার মুখ খুললেন। আরে তমাল, তপুটাকে কাল থেকে পাওয়া যাচ্ছে না। ওই বীরভূমের নলহাটি ছাড়িয়ে অমরতলা গ্রামে ওর কাজের সূত্রে যাওয়ার কথা ছিল বলে জানতাম। নিজের বাইক নিয়ে গিয়েছিল। তারপর থেকে ওর নাকি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না রে। ফোন করা হচ্ছে কিন্তু সেই কনস্ট্যান্টলি সুইচ অফ বলে যাচ্ছে। তারপর একটু থেমে নিয়ে ফের বলতে শুরু করলেন অসিতবাবু। কাল রাতে আমাকে ফোন করে জানিয়েছে রে। আমি বাবা অত শত কিছু বুঝতে পারছি না। তোরা বলতো এখন কি করি? তমাল এক মুহূর্তে কিছু ভেবে নিয়ে বলল, জেঠু, পুলিশে জানিয়েছো? না রে, কিছুই করিনি। 24 ঘন্টা না পেরোলে তো পুলিশ কমপ্লেনও নিতে চায় না। তাছাড়া কাল দুপুর অব্দি পরমার সাথে তপুর কথা হয়েছে। তারপর বিকেল থেকে ওর সাথে আর যোগাযোগ করতে না পেরে এদিকে পরমারও তথৈবচ অবস্থা। এবার আমি কি করব সেটা বুঝতেই পারছি না। তাই আজ সকালে উঠে তোদের কথা মাথায় আসতেই আমি সৈকতকে ফোন করে জানালাম। সৈকতও মাথা নেড়ে সায় দিল।
তমাল খানিকক্ষণ চুপ করে থেকে নিয়ে তারপর বলল, তপুর অফিসের কাউকে ফোন করা হয়েছে? হ্যাঁ, ওদের অফিসের কেউ নাকি ওর কোনো খোঁজ পাচ্ছে না। বারংবার ফোন করেছে, কিন্তু সেই একই কথা, সুইচ অফ। তপুর ম্যানেজার মিস্টার সেন তো কালকে রাত্রে বলল আজ ওরা নিজেরাই গিয়ে দেখবে। এখনো তো কিছু জানায়নি ওরা। কালকে তপুর অমরতলায় থাকার কথা ছিল। সেসব তো জানি না রে। কোন সময় কাজের সূত্রে কি করতে হয় কে জানে। এরকম তো অনেকবারই হয়েছে। তো তোরাও তো জানিস ও কতটা ব্যস্ত থাকে, কিন্তু তাই বলে ফোন করবে না এরকম তো হয় না। দুপুরবেলা খাওয়া সেরে নিয়ে একটু শুয়ে পড়েছিল তমাল। শুয়ে শুয়ে ভাবার চেষ্টা করছিল তপুর ব্যাপারটা। তখন ওদের মধ্যে আলোচনা করে স্থির হলো, দুপুর অবধি তপুর কোনো খবর না পাওয়া গেলে তমাল আর সৈকত আজ বিকেলেই অমরতলার উদ্দেশ্যে যাবে। তপু অর্থাৎ তপব্রত ওদের ছেলেবেলার বন্ধু। তমাল, তপু আর সৈকত ওরা তিনজন একসাথেই বড় হয়েছে বলা যায়। তপুর মা অর্থাৎ পরমা পিসির অল্প বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল। তারপর পিসে মশাই তপুর যখন বছর 3 বয়স তখন অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর তপুকে নিয়ে এখানেই চলে আসেন পরমা পিসি। তমাল আর সৈকতের সাথে তপু ক্লাস 12 অবধি একই স্কুলে পড়েছেও তার সুবাদে। তারপর তমালরা নৈহাটি ছেড়ে নতুন বাড়ি করে হালি শহরে চলে গেলেও ওদের মধ্যে বন্ধুত্বের চির ধরেনি। তবে ইদানিং ওদের কাজের প্রেশারের জন্য দেখা সবার সাথেই অনেকটা কমে গিয়েছিল। তার মধ্যে আবার বর্তমান সমাজে বিশেষ করে তপুর পেশা অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাজের খুব চাপ থাকে। রোগ এবং রোগীর সংখ্যা দিনকে দিন বিশ্বের উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলাই এর প্রধান কারণ। সেদিক থেকে তমালের অবশ্য অত চাপ নেই। ওদের পারিবারিক ব্যবসায় ও বছর 2 আগে থেকেই ঢুকেছে। তাও না থাকলে ওর দিকটা ওর বাবা ম্যানেজ করে নিতে পারে। সৈকত ইভেন্টের ব্যবসা করে। মাঝে মধ্যে তমাল তো ভেবে পায় না যার সময় জ্ঞানের এই অবস্থা কিভাবে ব্যবসাটাও সামাল দেয়। দুপুর প্রায় 3:30। তমালের চোখ লেগে গেছিল। ঝনঝনিয়ে ফোনটা বেজে উঠতেই ধরপড় করে উঠে বসল। ফোনের দিকে তাকিয়ে দেখল সৈকতের ফোন। ফোনটা ধরতেই অপর দিক থেকে সৈকতের গলা পাওয়া গেল। তপুর অফিসে অসিত জেঠুকে ফোন করেছিল। তপু যে কাজে অমরতলায়, সেই ডাক্তারের সাথে মিটিং করে নাকি সন্ধ্যের দিকে বাইক চালিয়ে চলে গেছিল। ডাক্তার সেন নিজে সেটা কনফার্ম করেছেন। তমাল খানিকটা ভেবে নিয়ে বলল, চল আমরা বেরিয়ে পড়ি। অমরতলার কাছাকাছি কোনো পুলিশ স্টেশনে যাই। এবার তো কমপ্লেন নেবে আশা করি। তপুর অফিসের ম্যানেজার নিজেই একটু আগে জিডি করেছেন থানায় যে ওনাদের একজন এমপ্লয় কাল থেকে নিখোঁজ। ওরা সকলেই নলহাটিতে আছেন। চল আমরাও যাই। এদিকে অসিত জেঠু আমাদের সাথে যাবে বলছে। সৈকত উত্তর দিল, না, জেঠুকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তুই বরং জেঠুকে বুঝিয়ে বল। আর শোন, আমি রেডি হয়ে বেরোচ্ছি। একেবারে নৈহাটি চলে আসছি। তুই বাইক নিয়ে যাবি তো? তাহলে স্টেশন থেকে আমাকে পিক আপ করে নে। তমাল বলে উঠল, ওকে, তুই চলে আয়। আমি জেঠুকে বলে নিয়ে তৈরি হয়ে স্টেশনের সামনে আসছি। ফোনটা কেটে দিয়ে তমাল বিছানা ছেড়ে উঠে ওর ঘর লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়াল। হেমন্তর এই সময়টাতে খুব একটা গরম থাকে না। বিকেল এমনিতেই তাড়াতাড়ি নেমে আসে। যদিও আজ আবহাওয়ার জন্য এখনই মনে হচ্ছে সন্ধে নেমে আসবে। ঘরে ঢুকে আলমারি খুলে একটা মোটা ফুলহাতা টি শার্ট আর জিন্স পরে নিল তমাল। তারপর ওর সাইড ব্যাগটা নিয়ে তড়িঘড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ওর মা নির্মলা দেবী ওদের ড্রয়িং রুমেই বসে টিভি দেখছিল। ছেলে যে তপুর খোঁজে বেরোতে পারে সেটা তিনি জানতেন। তিনি শুধু বললেন, সাবধানে আয় বাবা, তপুটার খোঁজ পেলে আমাকেও জানাস। আমিও চিন্তায় থাকবো। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি এলাম। হ্যাঁ বলে বাইরে বেরিয়ে এলো তমাল। ওর এখনকার গন্তব্য হালি শহর স্টেশন। বাড়ি থেকে হেঁটে জাস্ট মিনিট 2 রাস্তা। যেতে যেতে মোবাইল বার করে অনলাইনে একটা টিকিট কেটে নিল তমাল। স্টেশনে ঢোকার আগে থেকেই দেখলো একটা ট্রেন ঢুকছে। ও খানিকটা প্রায় দৌড়ে গিয়েই প্ল্যাটফর্মে উঠল। ততক্ষণে ট্রেন ঢুকে গিয়েছিল। পেছনের দিকে একটা জেনারেল কামরায় তমাল উঠে পড়ে দরজার পাশেই দাঁড়াল। পকেট থেকে ফোনটা বের করে সৈকতকে ফোন করল।
হ্যালো, আমি ট্রেনে উঠে পড়েছি, দেরি করবি না। বলে তমাল ফোনটা রেখে দিল। হাইওয়ের ধারে একটা ছোট চায়ের গুমটিতে নজর আসতেই সৈকতের বাইকের পেছনে বসে থাকা তমাল বলে উঠল, ভাই এখানে একটু দাঁড়া, এই চার সিগারেটটা খেয়ে নি। প্রায় ঘন্টা দেরিক হয়েছে ওরা রওনা দিয়েছে। রাস্তায় যাওয়ার পথে একবার অসিত জেঠুর সাথে তমালের কথাও হয়ে গেছে। তমাল আশ্বস্ত করেছে যে তপুর খোঁজ ওরা ঠিক পেয়ে যাবে। সৈকত বাইকটা সাইড করে রাখল। তারপর দুজনেই হেলমেট খুলে এসে চায়ের দোকানে দুটো চা বলে পকেট থেকে সিগারেট বের করে ধরালো। খানিক ধোঁয়া ছেড়ে নিয়ে সৈকত বলল, ভাই তোর কি মনে হয় তপুর ব্যাপারটা কি হলো? ধোঁয়া ছাড়তে ছাড়তে তমাল ধীরে ধীরে বলল, কিছুই তো বুঝতে পারছি না রে। তপু তো ভীষণ রেসপন্সিবল, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, নয়তো ওকে ঠিক পাওয়া যেত। তা ঠিক বলেছিস, আমিও তো সকাল থেকে বেশ কয়েকবার ট্রাই করলাম, সেই একই সুইচ অফ। সিগারেটটা ডান হাত থেকে বাম হাতের আঙুলে নিতে নিতে সৈকত বলল, ওর ম্যানেজারের নম্বরটা নিয়েছিস তো? তাছাড়া ওরা জানে তো যে আমরা যাচ্ছি? হ্যাঁ, নাম্বার আছে। তাছাড়া অসিত জেঠু ওনাকে বলেও দিয়েছে যে আমরা যাচ্ছি। ওকে। তমাল শুধু এইটুকু বলে থেমে গেল। ওর মনের ভাবনায় এখন শুধুই তপু। ওদের সিগারেট খাওয়া হয়ে গিয়েছিল। চা একটু গরম থাকার জন্য তখনও শেষ হয়নি। হাইওয়ে রাস্তা দিয়ে ভীষণ স্পিডে গাড়িগুলো যেভাবে বেরিয়ে যাচ্ছে, যা দেখে মনে হবে যেন যান্ত্রিকতা ও মানবতার মিশেলের উদাহরণ বোধ হয় কেবল হাইওয়েতে ড্রাইভিং। চা খেয়ে নিয়ে দাম মিটিয়ে দিয়ে ওরা আবার এগিয়ে চলল গন্তব্যের দিকে। ওরা যখন প্রায় অমরতলার থেকে 4 কিলোমিটার মতো দূরে, তখন আবার সৈকতের নাম্বারে অচেনা নাম্বার থেকে ফোন এল। বাইকটা সাইড করে দাঁড় করিয়ে সৈকত ফোনটা ধরে কথা বলতে লাগলো। ফোনটা ধরে কথা বলতে বলতে সৈকতের মুখটা কেমন যে একাশে হয়ে যেতেই তমাল মুড়ু কুঁচকে সৈকতের দিকে তাকাল। কিছু কথা ওর কানে এলেও সঠিকভাবে ও বুঝতে পারেনি যে সৈকত কি কথা বলছে। ফোনটা নামিয়ে রেখে বেশ খানিকটা অবসন্ন গলায় সৈকত বলল, তপুর অফিসের ম্যানেজার ফোন করেছিল। অমরতলা থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে বীরভূমের সামনের দিকে একটা রাস্তার ধারে এক পরিত্যক্ত এলাকায় নাকি তপুর বাইকটা পাওয়া গেছে। বাইকটাকে ওনারা থানায় নিয়ে রেখেছে, যদিও তপুর কোনো খোঁজ পাওয়া যায়নি। সৈকতের কথা শুনে তমাল বলল, আর কিছু বলেছে? আমরা কোথায় যাবো টাবো কিছু? আমার ফোনে লোকেশন পাঠাচ্ছে বলল। অমরতলার আগে রায়গঞ্জে পুলিশ স্টেশন রয়েছে, আপাতত ওখানেই সবাই আছে, আর আমাদেরও ওখানেই যেতে বলল। তাই চল তবে, ওখানে গিয়েই দেখি। তমাল বলল। সৈকত আর কোনো কথা না বলে বাইকটা স্টার্ট করল। তার আগে ফোনটা বের করে সামনের ফোন প্যাডে ফোনটা রেখে ম্যাপটা অন করে নিল। ভালো করে একবার চোখটা বুলিয়ে নিয়ে তারপর হাইওয়ে ধরে বাইকটাকে চালাতে লাগল। দেখুন মিস্টার সেন, যেখানে বাইকটা পাওয়া গেছে সেটা সম্পূর্ণ জনমানবহীন এলাকা। আশেপাশের 3 কিলোমিটারের মধ্যে কোনো লোকজন এখন আর থাকে না। সীমানা এলাকা, তবে সেটা কিন্তু হাইওয়ের উপরে নয়। ওদিক থেকে শর্টে সীমানা পেরোনো যায়, তবে বিগত বেশ কিছু বছর ধরে ওই দিকের রাস্তাঘাটে লোকজন সেরকম একটা প্রয়োজন না পড়লে যায় না। এর মধ্যে আপনাদের এমপ্লয়ি কোথায় গেল সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। ওনার ফোনের লাস্ট লোকেশনটাও ওই এলাকাতেই। এবার বাকি সত্যিটা বলা খুবই মুশকিল। ওই অঞ্চলের দিকে ওনার যাওয়ার দরকার কি ছিল কে জানে। ওসির ঘরে তখন তপব্রত ম্যানেজার সহ আর 2জন সহকর্মীও কথা বলছিলেন। ব্যাপারটা যে কি হয়েছে তা যেন সবার মধ্যেই ধোঁয়াশার সৃষ্টি করেছে। একটা জলজান্ত মানুষ তো আর উবে যেতে পারে না। বাইক পাওয়া গেল, অথচ মানুষটার কোনো পাত্তা নেই। এরকম একটা পরিত্যক্ত জায়গায় বাইকটা নিয়ে তপব্রত এলোই বা কেন, সেটাই কেউ বুঝে উঠতে পারছে না ওনারা। স্যার, এখানে কাজ সেরে ওর থেকে যাওয়ার কথাই ছিল। এর আগেও তো এখানে এসেছিল, কিন্তু এরকম ব্যাপার তো কখনো হয়নি। মিস্টার সেন বলে উঠলেন। ওসি খানিক ভাবনায় ডুবে গেলেন। খানিক নীরব থাকার পর বললেন,
আচ্ছা, তপব্রত বাবুর বাড়ি থেকে যারা আসছেন তারা আপাতত কোথায় আছে জিজ্ঞাসা করে দেখুন তো। ওনাদের সাথেও একবার কথা বলা দরকার। ওকে স্যার, আমি এখনই ফোন করছি। বলেই মিস্টার সেন ফোনটা পকেট থেকে বার করলেন। সৈকতরা থানার কাছে চলে এসেছিল। কিছুক্ষণ আগেই একবার তপুর ম্যানেজার ফোন করেছিল, ওরা কোথায় কত দূর আছে সেটা জিজ্ঞেস করছিল। বাইকটা থানার ভেতরে ঢুকিয়েই দেখল পুলিশের ড্রেস পরা 3 জন বাইরের ঘরে কথা বলছে। তমালরা সেই ঘরের দরজার সামনে টোকা দিয়ে জিজ্ঞেস করলো, আসতে পারি? তপব্রত সান্যাল মিসিং কেস নিয়ে তপব্রত বাবুর কোম্পানির ম্যানেজারের সাথে এই এলাকার ওসি অলোক দাস নিজের অফিস ঘরেই বসেই কথা বলছিলেন। বাইরের দরজায় টোকার শব্দ শুনে উনি দেখলেন 2 জন অপরিচিত যুবক এসেছেন। মুখের গাম্ভীর্যের পরিচয় দিয়ে অলোকবাবু বললেন, বলুন। তমাল দীপ্ত কণ্ঠে বলল, আমরা তপব্রত সান্যালের বাড়ি থেকে এসেছি। অলোকবাবু বলে উঠলেন, ও আপনারা, হ্যাঁ আপনারা এসে পড়েছেন, ভালোই হলো, আপনাদের সাথেই কথা ছিল। মিস্টার সেন এবার তমালদের দিকে তাকিয়ে বলে উঠলেন, নমস্কার, আমি রুদ্রনীল সেন, তপব্রত সিনিয়র ম্যানেজার। আপনাদের সাথে আমারই ফোনে কথা হচ্ছিল। প্রত্যুত্তরে সৈকত ও তমাল নমস্কার জানালো। অলোকবাবু পাশে ফাঁকা চেয়ার দুটিতে তমালদের বসতে বললেন। ওরা বিনা বাক্য ব্যয় করে বসে পড়ল। অলোকবাবু তার সামনে টেবিল থেকে একটা পেন তুলে নিয়ে সেটা নাচাতে নাচাতে বললেন, দেখুন, আমি কিন্তু আবারও বলছি, তমালবাবু, সৈকতবাবু, আপনারা শুনে নিন। যেখানেই বাইক পাওয়া গেছে সেখানে কোনো জনবসতি নেই। আই রিপিট, সেখানে কোনো জনবসতি নেই, আগাছা বন্য এলাকা। তাছাড়া ওখানে আমাদের লোকজন তল্লাশি চালাচ্ছে, তবে আমার মনে হয় ওখানে উনি নেই। তারপর খানিকটা থেমে একটু গলা খাকারি দিয়ে ফের বলতে লাগলেন, তপব্রতবাবুর লাস্ট লোকেশন দেখাচ্ছে সেটাও বাইকের থেকে আশেপাশেই রাস্তার উপরেই ছিল, অর্থাৎ ওই এলাকাতেই ওনার ফোনটা বন্ধ হয়েছে। সেই লোকেশন ট্রেস করে গিয়েই আমরা ওনার বাইকটাকে পাই। বাইকটা পুরোপুরি অক্ষতই ছিল। বাইকটা থানার বাইরের পাশে রাখা রয়েছে, আপনারা প্রমাণ সহকারে বাইকটা নিয়েও যেতে পারেন। তমাল এতক্ষণ চুপচাপ ছিল, সে এবার মুখ খুলল। আচ্ছা স্যার, ওই এলাকাটা বলছেন আগাছাপূর্ণ। লোকজনের সুযোগ নিয়ে কি কোনো রকম অনৈতিক কাজকর্ম চলে ওদিকে? তমালের কথা শুনে অলোকবাবু ওর দিকে তাকালো, তারপর মৃদু হেসে বলল, আপনাদের অনেক রকম প্রশ্নই মাথায় ভিড় করতে পারে, কিন্তু সত্যি কথা বলতে বাস্তবটা তো বাস্তবই হয় কিনা। আমি তো বললাম ওই এলাকায় জনমানব থাকে না। তমাল খানিক উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কিন্তু এতটা জোর দিয়ে কি করে বলছেন? আপনার কথা শুনে মনে হচ্ছে যে কিছু একটা আপনি গোপন করছেন আমাদের থেকে স্যার। আমাদের বন্ধুকে যেখানে পাওয়া যাচ্ছে না সেখানে আপনারা এরকম ভাবে বলতে পারেন না। সৈকত ওকে ধরে শান্ত করার চেষ্টা করল। সাময়িকভাবে ওসির ঘরের মহলটা যেন দমবন্ধ পরিবেশের মতো হয়ে উঠেছিল। অলোকবাবু আর বিশেষ কোনো কথা বললেন না, শুধু আমরা চেষ্টা করছি, কোনো আপডেট পেলে আপনাদের জানাবো বলে নিয়ে উঠে পড়লেন। ওনার বোধহয় বাড়ি যাওয়ার তাড়াটা সেদিন কিঞ্চিত বেশিই ছিল, আর বসে থেকে কি করব, তাই ওরাও সবাই বেরিয়ে এলো। থানার বাইরে এসে তমাল পকেট থেকে বের করে একটা সিগারেট ধরালো। তমাল যে বেশ ক্ষুণ্ণ হয়েছে তার সৈকত তো বটেই, বাকি তপুর কলিগরাও বুঝতে পেরেছিল। মিস্টার সেন তমালের পাশে এসে কাঁধের ওপর হাত রাখলেন, বললেন, এত উত্তেজিত হয়েও না, মাথা ঠান্ডা রাখো। তবে হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো যে পুলিশ এই কেসটা সেরকম একটা আগ্রহ প্রকাশ করছে না। কিরকম বিষয়গুলো যেন উপর উপর দিয়ে যাচ্ছে। এইভাবে তপব্রতর কোনো খোঁজ আদৌ পাবো কিনা, আই ডাউট ইট। বলে থামলেন মিস্টার সেন। ওনার কথা শুনে তমাল মাথা নেড়ে বলল, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিছু একটা গড়বড় আছে, নয়তো পুলিশ এরকম করবেই বা কেন? মিস্টার সেনের সাথে যিনি এসেছিলেন তপব্রতর কলিগ অনির্বাণবাবু, তিনি এই প্রথম মুখ খুললেন। আমাদের উপর মহলে সাহায্য নিলে হয় না? তাতে মনে হয় লোকাল থানা ঠিকই নড়ে চড়ে বসবে। সৈকত বলে উঠল, আমার মনে হয় উনি ঠিক বলছেন। আমি বরঞ্চ মামাকে ফোন করি। মামা এখন লাটবাগানের দায়িত্বে আছে, ওনাকে ফোন করে জানাচ্ছি। সৈকত বলে নিয়ে থামল। সবাই সৈকতের কথায় সহমত প্রকাশ করল।
সৈকত তখন পকেট থেকে ফোনটা বার করে ওর মামাকে ফোন করলো। তমাল থানার বাইরে থাকা একজন কনস্টেবলকে জিজ্ঞেস করলো তপুর বাইকটার কথা। উনি দেখিয়ে দিতে ও এগিয়ে গিয়ে বাইকটা দেখল। তপুর সাদা লালের পালসারটা। খুব শখের বাইক ছিল ওটার, নিজের টাকা জমিয়ে কেনা প্রথম বাইক। যেখানে যেত ওই বাইকটাকেই নিয়ে যেত। আর আজ দেখো বাইক রয়েছে, কিন্তু তবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো তোমার। কি বললো রে মামাবাবু? খেতে খেতে তমাল সৈকতকে জিজ্ঞাসা করলো থানা থেকে সেদিন রাত্রে ওরা সবাই মিলে অমরতলায় একটা লজে থেকে যাবে স্থির করেছিল। তো পুরা এদিকে এলে রাত্রে থাকার জন্য একটা লজ ওদের চেনা জানা হয়ে গিয়েছিল। মিস্টার সেনও লজটা চিনতেন, তিনি ওদের সবাইকে নিয়ে এলেন। তারপর এসে রুটি তরকা খেতে খেতে তমাল সৈকতকে প্রশ্ন করল, বললো তো যত তাড়াতাড়ি পারবে জানাচ্ছে। দেখি, এখন তো অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। সৈকত বলল। তমাল আর সৈকতের কথা শুনে কোনো উত্তর দিল না। খুব একটা খাবার ইচ্ছে ছিল না ওদের কারণে, কিন্তু পেটের কিছু না দিলে ওর শরীর তো আর চলবে না। মিস্টার সেনরা দুজনেই চুপচাপ ছিলেন। সত্যি বলতে গেলে একটা হঠাৎ করে এরকম একটা ঘটনায় সবাই কম বেশি টেন্সড হয়ে গেছে। ওরা লজের দুটো রুম ভাড়া নিয়েছিল। তমালরা সেরকম সাথে করে কিছু আনেনি, তাও এতটা রাস্তা বাইকে আসার দরুন এই অবস্থাতেই ক্লান্ত সৈকত শুয়ে পড়ল। শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমের দেশেও তলিয়ে গেল। তমালের অবশ্য কিছুতেই ঘুম আসছিল না। এতক্ষণের মধ্যে ঘটে যাওয়া ব্যাপারটাও ভাবার চেষ্টা করছিল। কেউ কি তপুকে অপহরণ করলো নাকি, বা আরো কোনো অন্যরকম কিছু? এসব ভাবতে ভাবতে তমালও ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে সৈকত ঘুম থেকে উঠে দেখল তমাল আগেই উঠে গেছে। সৈকতকে উঠতে দেখে তমাল বলল, যা ফ্রেশ হয়ে নে, ড্রেস তো আর নেই আলাদা করে কিছু, একবার চল থানায় যাই। হ্যাঁ, থানাতে একবার খোঁজ নিচ। সেরম হলে আজ আমরা আবার নৈহাটি রওনা দিই। তবে তার আগে মামাকে বলে দেখি। আড়মোড়া ভাঙতে ভাঙতে সৈকত বলল। তমাল ওর কোনো কথায় উত্তর না দিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে দেখল লজের বারান্দায় মিস্টার সেনরাও দাঁড়িয়ে নিচু স্বরে নিজেদের মধ্যে কথা বলছেন। তমালকে দেখে মিস্টার সেন বললেন, আজ আমাদের ফিরে যেতে হবে। পুলিশের কাজ পুলিশ করুক, কোনো ট্রেস যখন পাওয়া যাচ্ছে না, আমাদেরও এখানে থেকে কোনো লাভ নেই। ওনার কথার মধ্যে যেন খানিকটা হাল ছাড়ার মানসিকতা টের পেল তমাল। ও ধীর কণ্ঠে বলল, আজ দেখি থানায় যাই। ওরা যদি কিছু না করে তবে একবার ওই এলাকায় যাব যেখানে বাইকটা পাওয়া গেছে। দেখি আমরা যদি গিয়ে কিছু পাই। তমালের কথা শুনে ঘাড় নেড়ে সায় দিয়ে মিস্টার সেন বলল, হ্যাঁ, তা করা যেতে পারে। সৈকত ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিল। ওকে দেখে তমাল কিছু বলতে যাবে তার আগেই সৈকত ইশারায় সাইডে ডাকল। সৈকতের ইশারা বুঝে তমাল একবার জাস্ট পকেটে হাত দিয়ে দেখার ভঙ্গিতে বলল, আমি মনে হয় আমার মানিব্যাগটা ঘরেই ফেলে এসেছি, চল তো সৈকত একবার ঘরে। ছোট্ট করে উত্তর দিল সৈকত। ওরা দুজনেই ঘরের ভেতর ঢুকে গেল। বল এবার কি হয়েছে, ভিতরে ডাকলি কেন? জিজ্ঞাস্য দৃষ্টিতে সৈকতকে প্রশ্ন করল তমাল। আমতা আমতা করতে করতে সৈকত বলতে লাগলো, মামা খোঁজ নিয়েছিল। এদিকের এলাকায় যেখানে বাইকটা পাওয়া গেছে জায়গাটা নাকি অভিশপ্ত, তাই ওদিকে কেউ যায় না। সোজা কথায় জায়গাটা নাকি ভুতুড়ে। ভূতের চক্করে পুলিশও নাকি ওই কারণেই এতটা ইনঅ্যাক্টিভ। অন্য জায়গা হলে এরকম করতো না। কি পুলিশরা ওইসব মানে নাকি? আর অভিশপ্ত বলতে ভূতের কেস মানে? ভূতের গল্প নিয়ে পুলিশ চর্চা করে নাকি? ধুস, যত সব বেকার কথা। ছাড়, তোর মামাকেও ফোন করতে হবে না, আমরাই যাব ওখানে যদি কোনো রহস্য দেখতে পাই। যত সব বেকার কথা। বেশ তাচ্ছিল্যভাবে কথাটা বলে উঠল তমাল। সৈকতের যদিও আমতা আমতা ভাবটা সেরকম একটা কাটলো না। ওরা আবার এইসব ব্যাপারে একটু ভয় ভীতি কাজ করে। ঘর থেকে বেরিয়ে ওরা নিচে চলে এলো। মিস্টার সেনরা আগে নেমে এসেছিল। ওনারা 4 চাকা নিয়ে এসেছিলেন।
ওনারা গাড়িতে বসে স্টার্ট দিতেই সৈকত বাইক স্টার্ট করলো। তমাল একবার ঘড়িতে চোখ বুলিয়ে নিল। 9টা বাজতে মিনিট 4 বাকি। থানা এখান থেকে খুব একটা কাছে নয়, মোটামুটি 8 কিলোমিটার দূরে। রাস্তা এদিকে ফাঁকা হলেও যেতে মিনিট 15 সময় লেগেই যাবে। শুনুন, আপনারা বরং ফিরে যান। কোনো আপডেট এলে আপনাদের আমরা ফোন করে জানিয়ে দেবো, কেমন? বলেই অলোকবাবু বেরিয়ে গেলেন। ওনার নাকি তারাপীঠের দিকে আজ যেতে হবে বিশেষ কাজে, তাই ওনাকে বেরোতে হচ্ছে। ওরাও আর ভিতরে দাঁড়ালো না। থানার বাইরে এসে মিস্টার সেন বললেন, সৈকতবাবু, তমালবাবু, আপনারাও বাড়ি ফিরেই যান। দেখুন, যা হয়েছে তা তো হয়ে গেছে, কিছু তো আর করার নেই। এরকমভাবে আমাদের পক্ষে এখানে থাকাও পসিবল নয়। আর তাছাড়া এখানে থেকেই বা আমরা কি করতে পারবো? মিস্টার সেনের কথা শুনে সৈকত ঘাড় নাড়ল। তবে তমাল চুপ করে রইল। মিস্টার সেন আবার বলে উঠলেন, চলুন লজে ফিরে যাই, ওখানেই খেয়ে দিয়ে নিয়ে না হয় রওনা দিই। চলুন। শুধু এইটুকু বলে তমাল ও সৈকতের বাইকের দিকে এগোলো। তমালকে যেতে দেখে সৈকত এগিয়ে এলো। একটু আগেই অসিত জেঠু ফোন করেছিল রে। ওদিকে বাইক পাওয়ার পর থেকে নাকি পরমা পিসি ভীষণভাবে কান্নাকাটি করে চলেছেন। খাওয়া দাওয়া করছেন না, সারাদিন ঠাকুর ঘরে বসে রয়েছেন। সৈকত খেতে খেতে বলে উঠল তমালকে উদ্দেশ্য করে। তমাল নীরবে খেয়ে যাচ্ছিল। অনির্বাণবাবু বড়ই চুপচাপ। ওনার চোখ মুখের এক্সপ্রেশনও বেশ বোঝা মুশকিল দেখে, আমরা খেয়েই বেরিয়ে পড়ব, আপনারাও যাচ্ছেন তো? মিস্টার সেন জিজ্ঞেস করলেন। প্রত্যুত্তরে সৈকত কিছু বলতে যাবে তার আগেই তমাল বলে উঠল, হ্যাঁ, আমরাও ফিরে যাব, এই কিছুক্ষণ পরেই বেরোবো। আচ্ছা বেশ, আমি উঠলাম, তোমরা শেষ করে নাও। মিস্টার সেনের খাওয়া হয়ে গিয়েছিল। উনি হাত ধুতে উঠে পড়লেন। মিস্টার সেন উঠে যেতেই অনির্বাণবাবু বললেন, তপব্রত বড় মনের মানুষ ছিল। তাছাড়া ওর মতো একজন এফিশিয়েন্ট কালিগ না থাকাটা আমাদের জন্য ভীষণ দুঃখজনক। যাই হোক, কি আর করা যাবে। অনির্বাণবাবু এমনভাবে কথা বললেন যেন তপু আর নেই। ওনার মুখেই কথা শুনে তমালের রাগ সপ্তমে চড়ে গিয়েছিল। যদিও ও নিজেকে সামনে নিল, ও মুখে বলল, আপনারা চিন্তা করবেন না, তপু ঠিক ফিরবে। দেখা যাক। বলতে বলতে উঠে গেলেন অনির্বাণবাবু। ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে সৈকত বলে উঠল, প্রফেশনাল রাইভেলারি, একজনের উন্নতিতে অন্যজন সুখী হয় না। তমাল শুধু বলে থেমে গেল। খানিকক্ষণ পরেই তমালদের থেকে বিদায় নিয়ে মিস্টার সেনরা চলে গেলেন। ওরাও কিছুক্ষণের মধ্যেই বেরোচ্ছে বলে ওদের জানালো। মিস্টার সেনরা চলে যেতে সৈকত তমালকে জিজ্ঞেস করল, এবার তবে আমাদেরও কি ফেরা উচিত? তমাল খানিকটা ধীরে ধীরে বলে উঠল, কে বললো আমরা ফিরবো? আমরা এখন ওই জায়গায় যাব যেখানে তপুর বাইকটা পাওয়া গেছে। ওর কথা শুনে চমকে উঠল সৈকত। ও বলে উঠল, আমরা যাব? হ্যাঁ, মানে ওদিকটায় কি যাওয়া ঠিক হবে? এদিকে যা সব শুনছি। খানিক বিরক্তভাবে বলে উঠল তমাল। আর কি শুনলি? কে কি বললো আবার? না মানে মামা তো বললই, আর দেখছিস তো পুলিশও ইনফ্যাক্ট। সৈকত কথাগুলো শেষ করতে পারল না। তমাল তার আগে বেশ দৃঢ়ভাবে বলে উঠল, আমরা যাব, ওইসব আমি মানি না। আর সব থেকে বড় কথা, তপুর কি হয়েছে, কেমন আছে তা কিচ্ছু জানি না। এর মধ্যে ওই নাটকের কথা বলিস না তো। তমালের কথা শুনে সৈকত থেমে গেল। ও জানে তমালের স্বভাব, কোনো কিছু যদি করবে বলে তাও করবেই। ছোটবেলা থেকে বেশ ডাকাবুকো স্বভাবের। তাছাড়া ওর শহরে মানুষ হওয়ার কারণে এসব ভূতটুত নিয়ে ওদের আলোচনা ম্যাক্সিমাম রসিকতাতেই সীমাবদ্ধ। যদিও বা ওর নিজের কিছুটা ভয় আছে, কিন্তু তমাল ইনফ্যাক্ট তপুর ওই ভূতটুত অভিশপ্ত এই সকল জিনিসপত্রে কোনো বিশ্বাস নেই। তাহলে কি করব আমরা? আমরা তো জায়গাটা চিনিও না, আর পুলিশ তো আমাদের কিছুই বলেনি কোন জায়গা কোন দিকে। শোন, জায়গার এরকম দুর্নাম থাকলে আশেপাশে কেউ জানবে নিশ্চয়ই। তাছাড়া এড়িয়ে চলার জন্যও তো জায়গাটা কোথায় তা জানা দরকার। চল, আমরা অমরতলাতেই জিজ্ঞেস করি, কেউ না কেউ ঠিক বলবেই। তারপর খানিকটা থেমে নিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে
সৈকতের দিকে একটা এগিয়ে দিয়ে নিজেও বার করে ধরালো। ওর লজের একতলাতে বসেই কথা বলছিল। তমাল সিগারেট টানতে টানতে লজের বাইরের দিকে গিয়ে একবার আকাশের দিকে তাকালো। কাল সকাল থেকে যেন এক প্রকার যুদ্ধ চলছে ওদের। কি জানি এর পরিবর্তিতে কি হবে। একটা নাগাদ ওর লজ থেকে বেরিয়ে পড়ল, বাইকটা নিয়ে নয়, হেঁটে। ওদের উদ্দেশ্য ছিল অভিশপ্ত জায়গাটা কোথায় এবং তার সম্পর্কে তথ্য জানা। একটু আগে সৈকতের বাড়ি থেকে ফোন এসেছিল। ওরাও সবাই উদ্বিগ্ন। আসলে ছোট থেকেই ওদের সবার বাড়ির লোকজনই কখনো ওদের আলাদা করে দেখেনি। সবার বাড়িতেই বাড়ির ছেলের মতোই ছিল ওরা। সৈকত ও তমাল হাঁটতে হাঁটতে অমরতলা বাজারের দিকে এগোলো। কাল থেকে ওরা অমরতলা বাজারের উপর দিয়েই এসেছে গেছে। খুব একটা বড় বাজার না হলেও বেশ এমন কিছু দোকানপাট রয়েছে যা এখানে দেখতে পেয়ে ওরা কিঞ্চিত অবাকই হলো। ওরা যা দেখছে তাতে সৈকতের তো মনে হচ্ছে অমরতলাকে গ্রামের থেকে মফস্বল বলাই ভালো। একটা বেজে যাওয়ার কারণে মোটামুটি সব দোকানপাট খুলে গেছিল। তবে অন্যদিকের সবজির দোকান, মুদির দোকান আবার একাধারে বন্ধ হয়ে গিয়েছিল। ওরা বেশ কিছুক্ষণ এদিক ওদিক দেখার পর একটা ছোট্ট মিষ্টির দোকানের দিকে এগোলো। লজেই ওরা খেয়ে নিয়েছিল বলে এমনিতে খাবার ঝামেলা ছিল না। মিষ্টির দোকানে ঢুকে দুটো ল্যাংচা অর্ডার করলো তমা। তারপর দোকানিকে বলল, আচ্ছা দাদা, এদিকে শুনেছিলাম নাকি একটা হন্টেড স্পট, মানে ভুতুরে জায়গা আছে, তা ওটা কোন দিকে বলতে পারেন? মিষ্টির দোকানি ভদ্রলোক মধ্যবয়স্কা হবেন। দুজন যুবকের একজনের মুখে এই কথা শুনে উনি চমকে উঠলেন। তারপর তাড়াতাড়ি বললেন, না বাবা, আমি কিছু জানি না। এই বলে নিয়ে উনি তড়িঘড়ি দোকানের ভেতর দিকে চলে গেলেন। ভদ্রলোকটির ব্যবহারে অবশ্য ওরা অবাক হলেন না। বুঝলি ভাই, অনেকগুলো চান্স নিতে হবে। এদিকে লোকজন চট করে মুখ খুলবে না মনে হয়। তমাল মিষ্টির দোকান থেকে বেরোতে বেরোতে সৈকতকে বলল। সৈকত কেটে কেটে জবাব দিল, ভাই, আমরা কি ঠিক করছি? মানে এই অভিশপ্ত জায়গার খোঁজ আর কি। সৈকতের কথা শুনে তমাল দাঁড়িয়ে পড়ে এবার বেশ ক্রুদ্ধ স্বরেই বলল, আমাদের বন্ধুর কোনো খোঁজ খবর নেই, আর তুই কিনা সেই তখন থেকে অভিশপ্ত করে যাচ্ছিস। হ্যাঁ, সকালেই তো জেঠু তোকে ফোনে বলল যে পরমা পিসির কি অবস্থা হয়েছে একদিনে। তমালের কথা শুনে সৈকত চুপ করেই রইল। সত্যি তো, তপুর কি হয়েছে তা জানা যাচ্ছে না, আরও এদিকে প্যানিক করে যাচ্ছে। ভয় কাটিয়ে উঠতে হবে। এবার খানিক নরম গলায় তমাল বলে উঠল, শোন, চল আমরা এরকমভাবেই কোনো তথ্য পাওয়ার চেষ্টা করি। হাল ছেড়ে দিলে চলবে না। ওরা সামনের দিকে এগিয়ে এবার হার্ডওয়্যারের দোকানে ঢুকল। সেখানে জিজ্ঞেস করতে যেতে দোকানদার তো রীতিমতো দূর দূর করে ওদেরকে বের করে দিল। প্রায় 1 ঘন্টা ধরে ওরা বেশ কয়েকজনকে জিজ্ঞেস করে। ও যখন কোনো কিছুই জানতে পারল না, তখন এবার তমালকেও বেশ হতাশ দেখাচ্ছিল, যেটা কেউ কোনো রকম তথ্য বলতে নারাজ। অভিশপ্ত জায়গার নাম শুনলেই লোকজনের ভয় প্রকাশ পাচ্ছে। সত্যি কথা বলতে গেলে আজকের যুগে দাঁড়িয়ে এরকম কিছু লোকজনের মধ্যে এতটা প্রভাব ফেলবে সেটা তমালের ভাবনাতীত ছিল। ভুতুরে গল্পের মতো এখানেও লোকজন ভয় পাচ্ছে। শুধু ভয় পাচ্ছে বললেও কম বলা, লোকজন এলাকাটার কথা শুনলেই জায়গাটার কি নামও নেই নাকি। সবাই শুধু অভিশপ্ত করে চলেছে। তমালের যেন মনে হচ্ছে ওরা দুজন যেন বাস্তবে নেই, কোনো ভুতুরে গল্পের মাঝে এসে উপস্থিত হয়েছে। আরও খানিকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর তমাল আর সৈকত বেশ ক্লান্ত হয়ে সামনে একটা চায়ের দোকান দেখে বসে পড়ল। দুটো চা বলে নিয়ে ওরা দুজনে সিগারেট ধরিয়ে নিঃশব্দে ধূমপান করতে লাগলো। বেশ কয়েকবার ধোঁয়া ছেড়ে নিয়ে তমাল মাথা নেড়ে বলল, মনে হচ্ছে এভাবে হবে না কিচ্ছু। দেখি, বরং গুগলে সার্চ করে কিছু যদি পাই। সৈকত বলে উঠল, গুগলেই বা কি বলে সার্চ করবি? অন্তত একটা নাম তো জানতেই হবে রে। লোকজন তো সেসব কিছুই বলছে না রে। জায়গাটা কি পুরোপুরি আলাদা করে দেওয়া হয়েছে নাকি, যে সেখানে কেউ যায় না? হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। সত্যি এরকম ব্যাপার হবে আমি ভাবিনি। তমাল হতাশভাবে বলে উঠল, আপনারা কি খুঁজছেন বাবু? চায়ের দোকানের মাসি চায়ের দুটো ভাঁড় এগিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলেন। ওনার কানে তমালদের আলোচনার কিছু কিছু কথা কানে গিয়েছিল। ওনার কথা শুনে তমাল বেশ চাপা সুরেই বলল, এই এলাকায় কোনো অভিশপ্ত জায়গা আছে মাসি? তমালের কথা শুনে মহিলার চোখে যেন খানিক ভয় দেখা গেল। উনি নিজেকে খানিক সামনে নিয়ে ধীর কণ্ঠে বললেন, ওসব কথা মুখে আনবেন না বাবু, ও যে বড়ই। বলে চুপ করে গেলেন।
ওনার বলার সুরে কিছু একটা ছিল যা তমালদেরও মনে যেন এবার হালকা স্রোত একটা বয়ে গেল। তোমাদের তুমি করেই বলছি বাবু, তোমরা আমার থেকে অনেক ছোট হবে। চায়ের দোকানের মাসি বলতে লাগলেন। উনি দোকানের ঝাপটাও নামিয়ে দিয়েছিলেন। বেঞ্চে বসে নীরবে সৈকত আর তমাল ওনার কথা শুনতে লাগলো। এদিকে একটা ছোট মালভূমের মতো এলাকা আছে, মানে ঠিক এদিকে নয়, অমরতলা এলাকা থেকে এমনিতেই সীমানা বেশি দূরে নয়, এখান থেকে আধ ঘন্টার মতো লাগে যেতে। তবে ওইদিকে এখন আর কেউ যায় না। শুধু এখন কেন, বিগত বছর 60 ওই অঞ্চলের থেকে মানুষ নিজেকে সরিয়ে রাখে। বলে উনি থামলেন। তমাল একটু কেশে নিয়ে বলল, কিন্তু কেন একটা এলাকাতে মানুষ সেরকম ভাবে কেন থাকে না? কোনো কারণ তো নিশ্চয়ই আছে। আছে, কারণ আছে। ওই এলাকায় আগে নাকি কোনো এক আদিবাসী গোষ্ঠীর লোকজন থাকতো, কিন্তু কোনো কারণে নিজেদের মধ্যে একবার ঝামেলা বাঁধে। সেই ঝামেলা পরে এতটাই বৃহৎ আকারে চলে যায়, পুরো গ্রামটাতেই খুনোখুনি লেগে যায়। তারপর এলাকা নাকি ক্রমশ ফাঁকা হয়ে গিয়েছিল। খানিকটা থেমে নিয়ে ফের উনি বলতে শুরু করলেন। এলাকা ফাঁকা হওয়ার পর থেকে ওই এলাকাতে সরকার থেকে একবার চেষ্টা করেছিল কারখানা গড়ে তোলার, সেটাও কোনো কারণে বন্ধ হয়ে যায়। আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না বাবু। যাই হোক, খবরটা তোমরা আর এই নিয়ে কারোর সাথে এখানের আলোচনাও করো না। ওই এলাকা নিয়ে কেউ মাথা ঘামায় না। ওদিকের রাস্তা দিয়ে ঝাড়খণ্ডে যেতে সুবিধা হলেও কেউ ওদিক দিয়ে সকাল ছাড়া যায়ই না। ভারতপক্ষে দরকার না হলে সকালের দিকেও লোকজন ওদিকটা এড়িয়েই চলে। সরকারও শুনেছি ওদিকে রাস্তাঘাটের দিকে কোনো আলোকপাতও করে না। এই বলে নিয়ে উনি থামলেন। বলতে বলতে ওনার মুখ থেকে ভীতির প্রকাশটাও যেন বেড়ে গিয়েছিল। সৈকত খানিকটা জলদি জলদি বলে ফেললেন, আসলে আমাদের একটা বন্ধু অমরতলায় কাজের জন্য এসেছিল, তারপর থেকেই নিখোঁজ। ওর বাইকটা নাকি অভিশপ্ত এলাকার পাশের রাস্তায় পাওয়া গেছে। মহিলা খানিক আর্তনাদের মতো করে উঠল। ওরে বাবা রে, তাহলে আর ওকে তোমরা পাবে না গো। ওদিকে যে যায় তাকে আর কোনোদিন পাওয়া যায় না। এভাবে কত লোক যে গেছে। তমাল এবার বলল, এলাকাটা কোন দিকে বলতে পারবেন? ওদিকটা গিয়ে কি হবে বাবু তোমাদের? ওদিকে ভুলেও যেও না। ওই অভিশপ্ত জায়গায় গিয়ে প্রাণটাকে খুইও না বাবু তোমরা। আমি বলছি শোনো, ওদিকের কথা মুখে এনো না। না মাসিমা, আমরা যাব না। শুধুই কৌতূহলবশত জিজ্ঞেস করছি। আমরা আর গিয়ে করবই বাকি। আপনি যা বললেন তাতে গিয়ে কোনো লাভও হবে না। আমরা আমাদের লজেই ফিরব। তমালের গলায় এরকম উল্টো সুর শুনে ওর দিকে খানিকটা অবাক হয়ে তাকালো সৈকত, যে কিনা শুরু থেকেই যাবে বলেছে, আর তার উপরে এসবে অর্থাৎ অভিশপ্ত জিনিস টিনিসে যার নাকি বিশ্বাস নেই, সেই তমাল এগুলো বলছে। তমাল মহিলার নজর এড়িয়ে চোখ টিপল সৈকতের দিকে তাকিয়ে। সৈকত তখন বুঝতে পারলো যে তমাল মহিলার থেকে কথা বের করার জন্য এরকম বলছে। উনি বেশ ক্লান্ত সুরে বলে উঠলেন, ওদিকে যেও না বাবু। অমরতলা থেকে ডান দিকের হাইওয়ে ধরে রাস্তা যেখানে মুর্শিদাবাদের দিকে যাচ্ছে, সেদিকের থেকে একটা রাস্তা বাঁ দিকে ঝাড়খণ্ডের দিকে চলে গেছে। ওই দিকেই কোথাও একটা পড়ে, আমিও সঠিক জানি না। আমি বলছি শোনো, তোমরা বাবু ঘরে ফিরে যেও। বন্ধুর জন্য নিজের জীবনটা শেষ করো না। তমাল ওনাকে আশ্বস্ত করে বলল, না না, আমরা আমাদের বাড়ি ফিরে যাচ্ছি। এইসব শোনার পর ওদিকে যাওয়ার কোনো মানেই নেই। যাই হোক, অনেক ধন্যবাদ। অন্তত বুঝতে পারলাম, জানতে পারলাম কিছু। আমরা আসছি। চল সৈকত। এই বলে তমাল আর সৈকত দোকান থেকে লজের দিকে ফেরত যাওয়ার দিকে অগ্রসর হলো। লজে ফিরে ওরা দুজন ওদের ঘরে গেল। সৈকত ঘরের পাশের একটা চেয়ারে এসে বসলো। আরেকবার ভেবে নে ভাই, বেশ রিস্ক হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা। তুই এক কাজ কর, তুই ফিরে যা। আমি তোকে এখানের কোনো নিয়ার বাই স্টেশনে নামিয়ে দিয়ে আসছি। বাইকটাকে বলে রেখে যা। তোকে যেতে হবে না ভাই, আমি একাই যেতে পারবো। বিরক্তি সহকারে কথাগুলো তমাল বলে উঠল। তমালের কথা শুনে সৈকত আর বিরক্তি না করে চুপ করে গেল। খানিকক্ষণ নীরবতাতেই কেটে গেল। নীরবতা ভেঙে তমাল মুখ খুলল। শোন, আমরা এখান থেকে বিকেলে বেরোবো। ওদিক খানিকটা দেখে টেকে নেব। একটু সাবধানেই থাকতে হবে আমাদের। এই সব এলাকাতে সাধারণত মাফিয়াদের আড্ডাখানা থাকতে পারে। আমার স্থির বিশ্বাস ওরাই ওদিকে গন্ডগোল পাকায়। পুলিশের সাথেও সেটিং করে নিয়েছে, তাই পুলিশ ওদিকে মাথা ঘামায় না।
তমালের কথায় কোনো উত্তর না দিয়ে কেবল ঘাড় নেড়ে সম্মতি জানালো সৈকত। বিকেল হতেই সৈকত আর তমাল ওদের লক্ষ্য নিয়ে বেরিয়ে পড়ল। এখন অবশ্য বাইক নিয়েই যাবে। আজকেও লজের ঘরটা বুক করে নিয়েছে ওরা। দুজনেই বাড়িতে জানিয়ে দিয়েছে কাল দুপুরের মধ্যে ওরা ফিরে আসবে। অসিত জেঠুর সাথেও একবার কথা বলে নিয়েছিল, যদিও বা এখানকার কোনো ডিটেলসই ওদিকে কেউ জানায়নি। সৈকত আর তমাল বাইক নিয়ে এগিয়ে চলল হাইওয়ের দিকে। হাইওয়েতে উঠতে ওদের মিনিট 4 সময় লেগে গেল। এদিকে এমনিতে রাস্তাঘাট ফাঁকাই থাকে, তাই খুব একটা জ্যাম টাইমের সম্ভাবনা থাকে না। হাইওয়ে ধরে মুর্শিদাবাদ যাওয়ার দিকে খানিকটা এগোতেই ওদের নজরে পড়লো একটা বেশ চওড়া মতো রাস্তা ঢুকে যাচ্ছে বনদিকে। বাইকটা স্লো করে নিয়ে পেছনে বসে থাকা তমালের উদ্দেশ্যে সৈকত বলে উঠল, ভাই মনে হচ্ছে এই রাস্তাটাই হবে, বেশ চড়াও রয়েছে দেখছি, এদিকেই ঢুকছি তবে। হ্যাঁ, আমারও এটাই মনে হচ্ছে, চ এদিকেই ঢুকি। সৈকত আর কোনো কথা না বলে বাইকটাকে নিয়ে বাঁদিকের রাস্তায় প্রবেশ করল। রাস্তা দিয়ে যেতে যেতে ওদের অবশ্য আলাদা করে কিছু মনে হলো না। যেভাবে মহিলা ভয় দেখিয়েছিলেন সেরকম কিছুই যেন মনে হচ্ছে না। একটু থামা তো, তমাল বলে উঠল। তমালের কথা শুনে সৈকত দাঁড়িয়ে পড়ল। বাইকের পেছনে বসেই চারিদিকটা জরিপ করতে লাগলো তমাল। সৈকতও চারিদিকটা দেখার চেষ্টা করছিল। চারিদিকে শুধু গাছগাছালি আর আগাছায় ভর্তি, এছাড়া আর কিছুই নজরে আসছে না। চল আরো সামনে যাই বরং। সৈকত চারিদিকে চোখ বোলাতে বোলাতেই বলল, চ দেখি গিয়ে। তমাল উত্তর দিল। বাইকটা নিয়ে ওরা আবার এগোতে থাকলো সামনের দিকে। একই রকম চারপাশটা, মাঝে মধ্যে রাস্তার পাশে ছোট ডোবাও দেখা যাচ্ছে। স্বাভাবিক গ্রাম বাংলা যেমন হয় তার থেকে কোনো রকম আলাদা কিছু নেই। দাঁড়া, এখানে একটু নামি। একটা স্থান দেখে তমাল দাঁড়াতে বলল। সৈকত বাইক থামাতেই ও এবার বাইক থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। চারপাশটা দেখতে দেখতে ভুঁড়ু কুঁচকে বলল, সবই তো ঠিকঠাক লাগছে রে, লোকজন তবে এরকম করে বলছে কেন কে জানে। আমি তো আগেই বলেছিলাম এসব বেকার কথাবার্তা। দেখছিস তো ভাই? সৈকত মাথা নেড়ে বলল, হ্যাঁ সবই তো স্বাভাবিক লাগছে, কিন্তু তাও কোথাও গিয়ে মন যেন স্বস্তি পাচ্ছে না ভাই। দেখ না, এদিকে কোনো লোকজন নেই, ইনফ্যাক্ট একটা পশু পাখিও চোখে পড়েনি। এতক্ষণ ধরে এলাম, পুরো রাস্তা ফাঁকা, একটাও গাড়ি নেই। এদিকে এত ভালো রাস্তা রয়েছে। মানুষের ভয় বড় বিষম জিনিস ভাই, মাথায় ঢুকে পড়লে সেটা মনকে নিজের মতো করে কন্ট্রোল করে নেয়। হাতের আঙুলগুলো ফাটাতে ফাটাতে বলে উঠল তমাল। তবে একটা ব্যাপার। সৈকত কৌতূহলী সুরে বলে উঠল, কি? কিসের ব্যাপার? তমাল এবার খানিক চিন্তিত সুরে বলে উঠল, যেহেতু পুলিশ থেকে আমাদের প্রপার এলাকা বলেনি আর আমরাও চিনি না জায়গাটা, তবুর বাইকটা এক্স্যাক্ট কোথায় পাওয়া গেছে সেটা আমরা বুঝবো কি করে? সত্যি এই ব্যাপারটা ওরা একেবারে ওভারলুক করে গেছে। এরকম ভাবে একটা এলাকায় বিকেল পেরিয়ে প্রায় সন্ধে হয়ে এসেছিল। তমাল ঘড়িতে সময় দেখে নিল, 6:45 বাজে। এত রাতে আর বিশেষ কিছু দেখারও নেই মনে হচ্ছে। আশেপাশে আর কিছুই এতক্ষণে দেখতে পায়নি। আগাছা ভর্তি স্থানের ভেতরে গিয়েও দেখা মুশকিল। ওরা বাইকটাকে রাস্তার ধারেই সাইড করে রেখে হেঁটে হেঁটেই আশপাশটায় চোখ বুলোচ্ছিল। সৈকত হাঁটতে হাঁটতে বলে উঠল, এমন একটা স্থানে তপুর আসার কারণ কি থাকতে পারে কে জানে। এখানে তো কাজও কিছু থাকার কথা নয়, লোকজনই নেই আর কাজই বা থাকবে কি করে? তমাল বলল, হ্যাঁ আমিও সেটাই ভাবছি, হঠাৎ করে এই এলাকায় ও এলো কেন? আরো কিছুক্ষণ সময় অতিক্রান্ত হয়ে গিয়েছিল। ওরা বেশ খানিকটা রাস্তা হাঁটতে হাঁটতে এগিয়ে গেছিল। তারপর সন্ধ্যের এই সময় সেরকম কিছু দেখার নেই বুঝে নিয়ে তমাল এবার বলল, না, এখানে এভাবে কিছুই পাওয়া যাবে না, চল আমরা ফিরে যাই। আমি কেবল এটাই বুঝতে পারছি না যে লোকজন এই এলাকাটাকে ভয় কেন পায়। এখানে তো কিছুই নেই ভয় পাওয়ার। সৈকত যদিও খানিকটা সংকোচেই উত্তর দিল, না ভাই, তুই যতই বল, আমার ঠিক এলাকাটা ভালো লাগছে না মোটেই। চ আমরা তাড়াতাড়ি ফিরে যাই। হাঁটতে হাঁটতে সৈকত যখন সেখানে বাইক রেখেছিল সেখানে এসে ওরা উপস্থিত হলো। কিন্তু এখানে এসে ওরা দুজনেই ভীষণ অবাক হয়ে গেল। সৈকত প্রায় চেঁচিয়েই বলে উঠল, এ কি, আমার বাইকটা কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম, বাইকটা কো? সৈকতের কথা শেষ হলো না। হঠাৎ করে ভীষণ ঝড় শুরু হলো। দুপাশের বড় বড় গাছগুলো ভীষণ জোরে দুলতে লাগলো।
যেন হঠাৎ করে কোথা থেকে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে। আবহাওয়া এরকম যে কয়েক সেকেন্ডে পাল্টে যেতে পারে তা চোখে না দেখলে কেউ বিশ্বাস করতই না। সৈকত আমতা আমতা করে বলে উঠল, ভাই ভাই আমার কিন্তু আর পরিবেশটা স্বাভাবিক লাগছে না। হঠাৎ করে এরকম কি করে হতে পারে? আর তাছাড়া আমার বাইকটাই বা গেল কই? তমাল নিজেও হতভাগ হয়ে গেছিল। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত ভেবে পাচ্ছিল না। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে ওদের দুজনের মধ্যে এবার খানিকটা ভয় গেঁথে গেছিল। এরকম মাতাল পরিবেশের থেকে রক্ষা পাবে কি করে ওরা ভেবেই পাচ্ছিল না। চল আমরা কোনো মতে হেঁটেই এখান থেকে বেরোনোর চেষ্টা করি। আমার মনে হচ্ছে না হলে আমরা ভীষণ বিপদে পড়ে যাব। সৈকত ভয় মিশ্রিত গলাতে বলে উঠল কোনো রকম ঝড়ের ধাক্কার সামনে। হ্যাঁ তাই চল, এবার আমারও ঠিক লাগছে না। চল, আমাদের যেভাবে হোক হাইওয়েতে ফিরতেই হবে। তমাল বলল। ওরা প্রবল ঝড়ের মধ্যেও কোনো রকমে হেঁটেই যাওয়ার চেষ্টা করছিল। হঠাৎ রাস্তার একপাশে যেন আলোর ঝলকানি দেখা গেল, যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। ওদিকে ঝড়ের প্রভাবে বেশ কয়েকটা গাছ উপড়ে গিয়ে রাস্তার সামনেই পড়ে গেল। এতে তমালদের সামনের দিকের এগোনোর পথও বন্ধ হয়ে গেল। কি হচ্ছে ভাই এসব? সৈকতের কথা শেষ হওয়ার আগে আশপাশ থেকে হাড় কাঁপানো অস্ত্র হাসি ভেসে আসতে কি বিভৎস সেই হাসি! সৈকত! একটা বড় গাছ ভেঙে পড়লো ওদের উপরে। কোনো মতে মাথায় হাত দিয়ে হামাগুড়ি দিয়ে বেরোনোর চেষ্টা করলো সৈকত। ডালপালা সরিয়ে কোনো মতে নিজের শরীরটা তলা থেকে বের করে আনলো। তমাল, ওই তমাল! বলতে বলতে কোনো মতে ভাঙা ডালের উপরেই ভর দিয়ে উঠে দাঁড়ালো সৈকত। ক্লান্ত অবসন্ন শরীরটা নিয়ে তমালকে খুঁজতে লাগলো সৈকত। পাশে আগাছা লাগা এত ভয়ানক আগুন যেন নিমেষেই আবার নিভে গেছে। সৈকত চারিদিকে চোখ বোলাতে যেতেই এবার ওর সামনে একটা বিশাল ছায়ামূর্তিকে দেখতে পেল। ছায়ামূর্তিকে দেখে ভয়ে সৈকত পিছতে লাগলো। ছায়ামূর্তিটাও ধীরে ধীরে ওর দিকে এগোতে লাগলো। সজোরে কুঁকিয়ে ওঠে। তারপর সৈকত মাটিতে পড়ে গেল। মাথার পিছনে কিছু একটা আঘাত লেগেছে। ওর চোখ ধীরে ধীরে বুজে আসতে লাগলো। শেষবারের চোখ মেলার সময় সৈকত দেখতে পেল ওর সামনে বিশাল ছায়ামূর্তিটা দাঁড়িয়ে রয়েছে। চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। আমার ভাগ্নেকে খুঁজতে এসে ওরাও মিসিং হয়ে গেল। একইভাবে ওদের বাইকও পাওয়া গেল। অসিতবাবু ক্লান্ত সুরে বলে উঠলেন। আজ ওনার সাথে তমাল ও সৈকতের মা বাবাও এসেছেন। অমরতলা এলাকায় থানাতেই বসে রয়েছেন ওনারা। দেখুন, শুধু আপনাদের লোকই তো নয়, এই মাসের শুরুতে রাতুল এবং অন্নয় বলে দুজন মিসিং হয়ে যায়। তারপরেই তপব্রত মিসিং হয় এবং তারপর তমাল ও সৈকত। আপনারা ভাববেন না, আমরা দেখছি কি করা যায়। আপনারা ওনাদের শুধু একটা মিসিং ডায়েরি করে দিয়ে যান। অলোকবাবু থানাতে বসে বলে উঠলেন। এই কেস যে সলভ হবে না তিনি সেটা ভালো করেই জানতেন, তবুও কর্তব্যের খাতিরে ফর্মালিটিটুকু করে নিলেন। তারপর আবার যে কে সে শুনছিলেন লেখক অর্ঘ্য দাশগুপ্তর কলমে নিখোঁজ খেলা। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা। পরিচালনা ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে শায়রু, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। শুনতে থাকুন।